প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকটা ছিল যখন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিক ফার্ডিন্যান্ড সার্বিয়াতে নিহত হয়। এর আগে অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার এমনি একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল। আর যখন এই শত্রুতাপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে অস্ট্রিয়ার যুবরাজ সার্বিয়াতে নিহত হলেন, তখন স্বভাবতই অস্ট্রিয়ার সকলেই মনে করলো যে এই যুবরাজ হত্যার পিছনে সার্বিয়াই দায়ী। এর জন্য অস্ট্রিয়া তখন প্রতিশোধস্বরূপ সার্বিয়াকে কিছু শর্তসহ কিছু চরমপত্র দেয়, এবং সেই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু শর্ত ছিল যে সার্বিয়াতে সার্বিয়া থেকে যে সকল অস্ট্রিয়া বিরোধী যে সকল আলোচনা হয়, সমালোচনা হয়, এগুলো বন্ধ করতে হবে। তারপরে এই যে যুবরাজ হত্যার যে তদন্ত, এই তদন্তে রাজকর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয়ত ছিল এই রাজকর্মচারীরা যারা সবসময় অস্ট্রিয়া বিরোধী প্রচার প্রচারণা করে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং এই চুক্তির পরবর্তীতে তারা এমন একটা শর্ত জুড়ে দেয় যে যদি তারা এই চুক্তি না মানে, তখন অস্ট্রিয়া জার্মানির সাথে একতা হয়ে সার্বিয়ার ওপরে হামলা করবে। কিন্তু পরবর্তীতে সার্বিয়া এই চুক্তিগুলো না মানায় অস্ট্রিয়ার সাথে জার্মানি সার্বিয়ার ওপর আক্রমণ করে। অস্ট্রিয়া আর জার্মানি যখন আক্রমণ করে, তখন ওই সার্বিয়ার পাশে এসে আবার রাশিয়া এবং ফ্রান্স এসে দাঁড়ায়। ফ্রান্স এবং রাশিয়া যুক্ত হওয়ার কারণে জার্মানি ফ্রান্স এবং রাশিয়ার ওপর আক্রমণ করে, এবং আক্রমণ করলেই মোটা দাগে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়ার সামরিক অবস্থা খুবই খারাপ হয়। এই রাশিয়ার সামরিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে তারা পরাজয় মেনে নিয়ে জার্মানির সাথে চুক্তি করে তারা যুদ্ধ থেকে সরে দাঁড়ায়। একই সাথে যে জার্মানির পক্ষ শক্তির যে অন্যান্য যে দেশগুলা, তারা তারাও আক্রমণ অব্যাহত থাকে, এবং এই অব্যাহত থাকার একটা পর্যায়ে এসে রাশিয়া যখন তাদের সাথে চুক্তি করলো এবং জার্মানি রাশিয়ার যতটুকু জায়গা দখল করেছিল সেই জায়গাটুকু তারা উত্থাপন করে। রাশিয়া যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরে রাশিয়ার অবস্থা তখন খুবই ভয়াবহ ছিল। তাদের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, তাদের শিল্পের অবস্থা খুবই ভয়াবহ ছিল। এই শিল্পের এবং সাধারণ যে শ্রমিক ছিল তাদের অবস্থাও খুব ভয়াবহ অবস্থা ছিল, যার কারণে তখন রাশিয়ায় একটা বিপ্লব গঠন হয়, বিপ্লবী সরকার আসে। বিপ্লবী সরকারও বেশি দিন থাকতে পারেনি, কারণ তখন ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সর্বপ্রথম সেখানে বলশেবিক বিপ্লব শুরু হয়, যেটা হয়েছিল 1917 সালে। এবং এই বিপ্লবের মধ্য দিয়েই মোটা পর্যায়ে আমরা জানি যে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয়। এর পাশাপাশি যখন 1917 সালে রাশিয়া বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়, একই সময়ে জার্মানির কিছু সমরাস্ত্র তখন যুক্তরাষ্ট্রের কিছু যুদ্ধজাহাজে আঘাত করে। যে টর্পেডোগুলো যুদ্ধজাহাজ আঘাত করার কারণে তখন যুক্তরাষ্ট্র সরাসরি এই বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। আর এই বিশ্বযুদ্ধ জড়িয়ে পড়ার মধ্য দিয়ে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের যে মনরো ডক্ট্রিনো যে চুক্তিটা ছিল, যে ইউরোপের ব্যাপারে রাশিয়া যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। তো বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র তখন এই মনরো ডক্ট্রিনো চুক্তি বাতিল করে সেই প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে। এবং জড়িয়ে পড়ার একটা পর্যায়ে তখন শেষের দিকে জার্মানিও পরাজয় মেনে নেয়, এবং সে অঘোষিতভাবে যুদ্ধবিরতি সাইন করে সে নিজেই যে তদানীন্তন যে জার্মানির যে রাজা, সে হল্যান্ডে পালিয়ে যায়, এবং এরই মধ্যে দিয়েই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে আমরা কিছু ফলাফল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী দেখতে পাই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই ফলাফলগুলো নিয়ে আমরা এখন কথা বলতে চাই। যে কয়েকটা ফলের ভিতরে আমরা মোটা দাগে 8টা থেকে 9টি ফলাফল আমরা বের করেছি। যার প্রথমটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলে বিশ্ব রাজনীতির একটা পরিবর্তন হয়, ইউরোপের রাজনীতির একটা পরিবর্তন হয়। আর ইউরোপের রাজনীতির ভূরাজনৈতিক পরিবর্তন মানে তদানীন্তন সময় বিশ্ব রাজনীতির পরিবর্তন। কারণ তখনকার যে সারা বিশ্ব নিয়ন্ত্রণে ছিল পুরা ইউরোপের। ফলে ইউরোপে যদি কোনো পরিবর্তন হতো, হোক সেটা সামাজিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক বা সাংস্কৃতিক, সারা পৃথিবীতেই সেই পরিবর্তনটা বজায় ছিল। তো দ্বিতীয়ত ছিল যে
বড় বড় যে চারটা রাষ্ট্র অস্ট্রো হাঙ্গেরি, তারপরে তুরস্ক এবং যে রাশিয়া এবং জার্মানির মতো যে চারটা বড় বড় দেশ, এই চারটা বড় দেশই পরাজয় ঘটে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে নতুন করে 12টি রাষ্ট্রের জন্ম দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, তারপরে আমরা দেখতে পাই যে যুগোস্লাভিয়া, তারপরে এরকম আরও কিছু কিছু দেশ নতুন করে এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে জন্ম নেয় এবং তখন নতুন করে জার্মানিতে সর্বপ্রথম ভাইমার রিপাবলিক নামে একটা গণতন্ত্র ব্যবস্থা চালু হয়। যে গণতন্ত্র ব্যবস্থা জার্মানিতে 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত বজায় ছিল এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার নামই হচ্ছে ভাইমার রিপাবলিক। এই ভাইমার রিপাবলিক নাম দেওয়ার কারণ হচ্ছে জার্মানির ভাইমার নামক এক শহরে তাদের এই প্রথম সংবিধান রচিত হয়েছিল, যার কারণে ওই নামের সাথে মিল রেখেই ভাইমার রিপাবলিক দেওয়া হয়। কিন্তু এই ভাইমার রিপাবলিকটা আবার 1933 সালে বাতিল হয় জার্মানিতে নাৎসি বাহিনীর আগমনের মধ্য দিয়ে। এবং আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল পরবর্তী মিশর, আফ্রিকা এবং ভারতে নতুন করে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়। ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্যারিস সম্মেলন হয় এবং ভার্সাই চুক্তি হয়, যে দুইটা হয় 1919 সালে। এবং এই যে প্যারিস সম্মেলন এবং এই যে ভার্সাই চুক্তি, প্যারিস সম্মেলনে এবং ভার্সাই চুক্তি যদিও শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে করা হয়, কিন্তু অনেক ইতিহাসবিদ মনে করেন, যে রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এই প্যারিস সম্মেলন বা ভার্সাই চুক্তি মূলত অন্য একটা বিশ্বযুদ্ধের বীজ রচিত করা হয়েছিল এই দুটো চুক্তির মাধ্যমে। কারণ আমরা জানি তদানীন্তন সময়ে যে শক্তিশালী রাষ্ট্র জার্মানি, এই প্যারিস সম্মেলনে তাদেরকে ইনভাইট করা হয়নি। তারপর যে আমরা জানি যে ভার্সাই চুক্তি যেটা করা হয়েছিল, এই ভার্সাই চুক্তিতেও যে দাবিগুলো করা হয়েছিল তা নিতান্তই জার্মানির সম্পূর্ণ শক্তি খর্ব করার চুক্তি। তো স্বভাবতই অনেকেই মনে করেন যে ওই সময় যে চুক্তিগুলো করা হয়েছিল পুরাটাই নতুন একটা যুদ্ধ শুরু হওয়ার জন্যই এই চুক্তিগুলো ছিল। এবং উল্লেখযোগ্য একটা ফল হিসেবে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট উড্রো উইলসন তখন 14 দফা বিশিষ্ট একটা দাবি পেশ করেন, যেখানে ছিল একটা বিশ্ব সংস্থা তথা লিগ অফ নেশনস গঠিত করার জন্য দাবি করেছিল, যেটা মূলত এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতেই আমরা দেখতে পাই ফলাফল হিসাবে। এবং একই সময় আমরা দেখতে পাই যে এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে জার্মানিতে অনেক সামাজিক পরিবর্তন হয়। সামাজিক পরিবর্তন হিসেবে নারীদের ভোটাধিকার দেওয়া হয় এবং উল্লেখযোগ্য যে পরিবর্তন সেটা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে জার্মানিতে নাৎসিবাদ এবং রাশিয়াতে সমাজতন্ত্রের ধারা চালু।